সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা এর আগে একটি ক্লাস করেছিলাম, তোমরা আশা করি ক্লাসটা দেখে উপকৃত হয়েছো। আমরা গত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল যে প্রাপ্য হিসাবটা কিভাবে আমরা বুঝবো যে একটা লেনদেনের মাধ্যমে প্রাপ্য হিসাবের সৃষ্টি হয়, এবং আমরা এটা আলোচনা করেছিলাম যে প্রাপ্য হিসাবে যে দুটো ভাগ ছিল সেই দুটো ভাগের মধ্যে আমরা একটি ভাগ হলো যে যখন নাকি দুটো পদ্ধতি, একটা হলো যে প্রত্যক্ষ পদ্ধতি, আরেকটা ছিল আমাদের ভাতা পদ্ধতি। কেমন? তো প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের কিভাবে আমরা আমি যদি লেনদেন করি বা আমি যদি বিক্রি করলে আমি আমার যে দেনাদার আছে তার কাছ থেকে যদি টাকা আমি না পাই মেয়াদ শেষে, সেটাকে আমি অনাদায়ী খরচ হিসেবে ধরে সেটাকে আমি কি করব, সেটাকে আমি সরাসরি উদ্বৃত্তপত্রে গিয়ে আমি দেনাদার থেকে বাদ দিয়ে দিব। সেটা আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব ভাতা পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি এবং এটাই তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে। তো আমি আশা করব তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা তোমরা দেখবে, এবং তোমাদের যদি কোনো কমেন্ট থাকে তোমরা সেখানে দিয়ে দিন, আমি পরবর্তীতে তোমাদের কমেন্টের উত্তর দিব, কারণ ক্লাস চলাকালীন অবস্থায় কমেন্টের উত্তর দেওয়া যায় না। তো আমরা এখানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাতা পদ্ধতি। কেমন? এই ভাতা পদ্ধতি বিষয়টা কি? তো গত ক্লাসটা তোমরা যারা দেখেছো তারা মনোযোগ দিয়ে দেখো। ভাতা পদ্ধতি হলো যে গত ক্লাসে আমরা বলেছিলাম যে অনাদায়ী পণ্য সঞ্চিতি সৃষ্টি হবে কখন, যখন আমি সন্দেহ করব পণ্য বিক্রয় করে যে হ্যাঁ আমি এই পরিমাণ টাকা আমি আমার দেনাদার থেকে নাও পেতে পারি, তাহলে আমি সেটাকে সন্দেহ হিসাবে ধরে আমি ভাতা সৃষ্টি করব। ভাতা বিষয়টা আসলে কি, বা অ্যালাউন্স যেটাকে বলা হয়, অ্যালাউন্স বা যেটাকে বলা হয় প্রভিশন, হ্যাঁ ইংলিশে প্রভিশনও বলা হয়। ভাতা হলো যে আমি যদি 10 জনের কাছে পণ্য বিক্রয় করি, 10 জনের কাছে পণ্যটা বিক্রয় করার পরে আমি যদি সন্দেহ করি যে 10 জনের কাছে আমি 10,000 টাকা পণ্য বিক্রি করার পর আমি যদি মনে করি যে হ্যাঁ এর থেকে আমি 5% টাকা, 10,000 টাকা থেকে 5% টাকা আমি নাও পেতে পারি, অর্থাৎ আমি সন্দেহ করলাম যে আমি নাও পেতে পারি আবার পেতেও পারি। তো যেহেতু আমি সন্দেহ করলাম যে আমি নাও পেতে পারি, পেলে তো ভালো, আর না পেলে আমাকে কি করতে হবে সেটা আগাম ব্যবস্থা নেওয়া। অর্থাৎ আমি যদি মনে করি আমি টাকাটা পাবো না, তাহলে আমি আগেভাগেই আমার যে লাভের একটা অংশ, সেই লাভের অংশ থেকে আমি কি করব, লাভের অংশ থেকে একটা অংশ নিয়ে আমি সেটা ভাতা সৃষ্টি করব। সাপোজ আমি যদি বলি যে ঠিক আছে আমি 10,000 টাকার আমি পণ্য বিক্রি করলাম, 10,000 টাকার পণ্য আমি বিক্রি করলাম, আমি যদি মনে করি ঠিক আছে আমি এখান থেকে ধরে নিলাম আমি 5% আমি নাও পেতে পারি, অর্থাৎ সন্দেহ করলাম। এই সন্দেহটাই হলো ভাতা পদ্ধতি। কেমন? অর্থাৎ সন্দেহ যে আমি করলাম, সে সন্দেহের পাশাপাশি আমি সেটার জন্য কি ব্যবস্থা নিলাম, হ্যাঁ সেটার জন্য আমি ব্যবস্থা নিলাম, সেটা আমি 10,000 টাকার 5% 500 টাকা আমি আমার মুনাফার অংশ থেকে আমি এটা হবে মুনাফার অংশ থেকে আমি একটা কি করলাম, আমি একটা সঞ্চিতি তৈরি করলাম, যেটাকে বলা হয় যে অনাদায়ী সঞ্চিতি বা সন্দেহজনক সঞ্চিতি। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছে। কেমন? তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো যে যেহেতু ভাতা পদ্ধতি, তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে ভাতা বিষয়টা কিভাবে আসে হিসাবের মধ্যে। তোমরা দেখো এখানে দুটা ভাগ আছে, একটা হলো বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি, একটা হলো প্রাপ্য হিসাব সমূহের শতকরা হার পদ্ধতি। আমাদের যে ভাতা যে বিষয়টা বলছি, আমি যে সন্দেহ করব সেটা দুইভাবে আমি সন্দেহটা করতে পারি। একটা সন্দেহ করব হলো যে আমি বিক্রয়ের কতটুকু আমি নাও পেতে পারি, আরেকটা সন্দেহ করব আমার প্রাপ্য হিসাব কতটুকু আছে আমি সেটা নাও পেতে পারি। এই দুটো বিষয় নিয়ে আমি সন্দেহ করতে পারি। তো আমরা আজকে আলাদা আলাদাভাবে শেখার চেষ্টা করব কিভাবে আমরা এই বিষয়টা বুঝবো।
দেখো বিক্রয়ের শতকরা হার পদ্ধতিতে যেটা বলা আছে বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি, অর্থাৎ এটার মানে হলো যে একটা নির্দিষ্ট পরিমাণ পণ্য বিক্রয়ের পরে আমরা যদি সন্দেহ করি সেটাই হলো বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি। মনে করো আমি 1 লক্ষ টাকা পণ্য বিক্রি করলাম, সে 1 লক্ষ টাকা পণ্য বিক্রয় করে আমি 5% নয় তো, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি সেটা। তো আমরা একটা অঙ্কের মাধ্যমে সেটা সমাধান করব। তো সেখানে যদি আমরা বলি এক্স লিমিটেডের 2015 সালের বিক্রয় 4,50,000 টাকা, কেমন? সে 4,50,000 টাকা বিক্রি করলো এবং বিক্রয় ফেরত 50,000 টাকা, বিক্রয় ফেরত হলো 50,000 টাকা, কেমন? এখানে আর মনে করো কোনো কিছুই নেই। তাহলে যদি বলা থাকে যে নিট বিক্রয়ের উপর 2% সন্দেহজনক সঞ্চিতি ধরতে হবে। ওকে, যদি বলা থাকে এরকম একেবারে সিম্পল একটা বিষয়, দেখো বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি হলো, যেমন এক্স লিমিটেড 2015 সালে বিক্রয় হলো 4,50,000 টাকা, বিক্রয় ফেরত 50,000, নিট বিক্রয়ের উপর 2%। সে 4,50,000 টাকা বিক্রি করলো, বিক্রি করার পরে সে দেখো এখানে দেওয়া আছে 50,000 টাকা তার কাছে ফেরত চলে আসলো এবং নিট বিক্রয়ের উপর 2% সন্দেহজনক সঞ্চিতি ধরতে হবে, কেমন? তাহলে আমরা এখানে কিভাবে করব? আমার দেখো এখানে আছে বিক্রয় দেওয়া আছে 4,50,000 মাইনাস বিক্রয় ফেরত 50,000, তাহলে কত? 4 লক্ষ, কেমন? দেখো এখানে 4 লক্ষ টাকা। তাহলে আমরা যেটা দেখলাম আমাদের যে নিট বিক্রয়টা আছে সেই নিট বিক্রয়টা এখানে দেওয়া আছে 4 লক্ষ টাকা। তাহলে আমি এখন এখানে কি করব, জাবেদাটা আমি কিভাবে তৈরি করব? দেখো যেহেতু পণ্য বিক্রয়ের সাথে সাথে সে সন্দেহ করলো যে এটা একটা সন্দেহজনক পাওনা সঞ্চিতি, তাকে ধরতে হবে, তাহলে কি পরিমাণ ধরতে হবে? দেখো এটা হলো নিট বিক্রয় মনে করো দেওয়া আছে 4 লক্ষ টাকা, কেমন? আচ্ছা, তাহলে আমাদের জাবেদাটা হবে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, সন্দেহজনক পাওনা সঞ্চিতি ক্রেডিট। কত টাকা হবে? দেখো এখানে দেওয়া আছে 4 লক্ষ গুণন 2% 8,000 টাকা, কেমন? তো আমরা এই সন্দেহজনক সঞ্চিতি, আমি আবারও বলছি তোমাদের, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বাতা পদ্ধতি হলো যে সে যখনই পণ্যটা বিক্রি করবে, বিক্রি করার সাথে সাথে সে একটা সন্দেহজনক সঞ্চিতি রাখবে, কারণ সে মনে করবে যে এই পরিমাণ টাকা সে নাও পেতে পারে মেয়াদ শেষে, সেই জন্য সে একটা অংশ সেটার সন্দেহজনক হিসাবে রেখে দিল। তো আমরা একটা প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, এটা যদি এমন হয় যে সে আসলে সন্দেহ করলো, সবাই তাকে টাকাটা দিয়ে দিল, সেরকম অঙ্ক আমি তোমাদেরকে করাবো পরবর্তীতে। তো আমরা বিষয়টা বুঝলাম যে বিক্রয়ের উপর যদি সন্দেহ হয় তাহলে সেটা কিভাবে আমরা করতে হবে। তার মানে তোমরা দেখো, আমি গত ক্লাসে তোমাদেরকে করেছিলাম, সেখানে বলছিলাম অনাদায়ী পাওনা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট ছিল, কারণ সরাসরি পদ্ধতিতে কোনো সন্দেহ করা হয় না, যা পায় না সেটাকেই সে এখান থেকে বিয়োগ করা হয়। এই পর্যায়ে আমরা দেখব যে প্রাপ্য হিসাব সমূহ শতকরা হার পদ্ধতিটা আমরা কিভাবে সমাধান করব। এটা হলো যে প্রাপ্য হিসাব থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি সন্দেহ করা হয়, সেটাই অর্থাৎ প্রাপ্য হিসাব যে পরিমাণ থাকে তার মধ্যে যে পরিমাণ সন্দেহ করা হয় যে হ্যাঁ এই পরিমাণ টাকা পাওয়া যাবে না, তাহলে সেটা হলো প্রাপ্য হিসাব শতকরা হার পদ্ধতি। তো আমরা আরেকটা ম্যাথ এখানে করব, সেটা হলো ধরো এক্স লিমিটেড
এখানে আমরা ওয়াই লিমিটেড লিখব। ওয়াই লিমিটেড এর 2016 সালের প্রাপ্য হিসাবের 2016 সালের প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত হলো 3000 টাকা। কেমন? 3000 টাকা। আচ্ছা, সম্ভাব্য অনাদায়ী পাওনা প্রাপ্য হিসাবের 5%। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, বলছে এখানে প্রাপ্য হিসাবটা শতকরা হারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার আমরা সন্দেহ কতটুকু করব, কেমন? এটা সন্দেহ, ঠিক আছে, হ্যাঁ, এটা তো আমি শতকরা হাত ধরেই আমি সন্দেহ করব, কিন্তু এটার একটা তফাৎ আছে। সেই তফাৎটা হলো যে এখানে দুটো সন্দেহজনক পাওনা সঞ্চিতি থাকবে, দুটো সন্দেহজনক একই রকম, কিন্তু এটা হলো দুটো সন্দেহজনক পাওনা সঞ্চিতি থাকবে, দুটোর মধ্যে পার্থক্যটাই হবে তোমার নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। সেটা আমি তোমাদেরকে অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিব। কেমন? দেখো, এখানে আমাদের দেওয়া আছে যে এখানে 5%-এর কথা বলা আছে, যে 5% হলো প্রারম্ভিক উদ্বৃত্ত, অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রারম্ভিক উদ্বৃত্ত। অর্থাৎ মনে রাখবা যে আমি যদি কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরি, মানে আমি লাভের অংশ থেকে যদি 3000 টাকা আমি যেমন রেখেছিলাম, কেমন, আবার নতুন করে আমাকে ধরতে বলছে 5%, ঠিক আছে? তাহলে আমি কিভাবে এই বিষয়টা অঙ্কের মাধ্যমে সমাধান করব? দেখো তো, এখানে দেওয়া আছে অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। প্রশ্ন হলো, আমি কি এখানে পুরো 1 লক্ষ টাকার উপরে আমি এখানে 5% দেখিয়ে দিব? হ্যাঁ, আমি এখানে দেখাবো যে হ্যাঁ, আমার এখানে 1 লক্ষ টাকার উপর 5% দেওয়া আছে। তুমি একটু মনোযোগ দিয়ে দেখো, সেখানে আমরা সমাধানটা করি কিভাবে। সেখানে দেওয়া আছে যে, এখানে দেওয়া আছে যে প্রাপ্য হিসাব আমার দেওয়া আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ। কেমন? এটা 5% হলো 5000। তার মানে আমাকে বলছে যে এই 1 লক্ষ টাকার এই 1 লক্ষ টাকার 5% ধরার জন্য, কেমন, আমি সন্দেহজনক সঞ্চিতি ধরার জন্য। আচ্ছা, তার মানে প্রাপ্য হিসাব সময় শতকরা হার পদ্ধতি আমরা যখন করব, ঠিক আছে, আমরা এটা সন্দেহজনক সঞ্চিতি আমরা ধরবো, 5%-ই ধরলাম 5000 টাকা। প্রশ্ন হলো, আমার এখানে নতুন অনাদায়ী পাওনা কত হবে? যদি আমার অঙ্কের মধ্যে এই কথাটা বলা না থাকে, এই যে অনাদায়ী পাওনার প্রারম্ভিক উদ্বৃত্ত এই 3000 টাকা দেওয়া না থাকে, তাহলে কি হবে? ধরে নাও যে এই টাকাটা নেই, 3000 টাকা নেই, তাহলে আমি এখানে হ্যাঁ 5000 টাকাই দেখিয়ে দিব। কেমন? যদি এটা না থাকে অঙ্কের মধ্যে, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। অর্থাৎ শতকরা হার পদ্ধতি মানে যতটুকু বলবো ততটুকু আমরা এখানে ধরবো। প্রশ্ন হলো, এই অঙ্কের মধ্যে আমি কি 5000-এ দেখাবো নাকি আমি অন্য কোনো অ্যামাউন্ট দেখাবো? তোমরা একটু লক্ষ্য করো, সেটা হলো যে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক উদ্বৃত্ত 3000 টাকা দেওয়া থাকে, তাহলে তুমি বুঝে নিবা এই বছর যে 5000 টাকা, তার মানে নতুন করে আর অনাদায়ী পাওনা হবে 2000 টাকা। কেমন? 2000 কিভাবে? দেখো, আগের দেওয়া আছে 5000 মাইনাস নতুন আগের দেওয়া নতুন 5000, আগের দেওয়া আছে 3000, সুতরাং আমার এখানে হবে কত? 2000। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কেমন? তো এটা হলো যে বিক্রয়ের উপর শতকরা হার পদ্ধতি এবং প্রাপ্য হিসাবে শতকরা হার পদ্ধতি। আচ্ছা, তোমাদের প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, আমি যে এখানে 2000 টাকা লিখলাম, যদি এমন হয় যে ঠিক আছে আমার এখানে এটা নেই, এই অনাদায়ী পাওনার পরিমাণের যে টাকাটা সেটা যদি দেওয়া না থাকে, তাহলে কি হবে? ধরো এটা আমার নেই, তাহলে আমি কি করব? অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে ওয়াই লিমিটেডের 2016 সালের
প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত 1 লক্ষ টাকা, সম্ভাব্য অনাদায়ী পাওনা 5%, তাহলে আমার এখানে 5,000 টাকাই হবে, 5,000 টাকা। কেমন? কিন্তু যদি ওই কথাটা বলা থাকে তাহলে আমি অবশ্যই এখানে কত দিব? 2,000 দিব। অর্থাৎ প্রাপ্য হিসাব সমূহের যখন শতকরা হার পদ্ধতি আমরা করব তখন মনে রাখতে হবে পূর্ববর্তী বছরের যে সন্ধ্যা, অর্থাৎ আমি আগের বছর যদি আমার যে সন্দেহজনক সঞ্চিতি আমি যদি মনে করি আমার কোনো বিপদ হবে, আমি যদি মনে করি যে আমি এই পরিমাণ টাকা আমি নাও পেতে পারি বা এরকম কোনো সন্দেহ আমার কাছে থেকে থাকে, তাহলে আমি কি করব? তাহলে আমি যে টাকাটা রাখবো। এখন প্রশ্ন, আমি গত বছর যদি 3,000 রাখি, এই বছর যদি আমার আরো 2,000 হয়, তাহলে ব্যবধান টাকাটা হবে নতুন। কারণ এখানে দেখো এই যে 5,000 টাকা এটা নতুন, কিন্তু অলরেডি 3,000 টাকা তার সঞ্চিতি আছে, তাহলে সে নতুন করে আরো 2,000 দেখাবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা আধুনিক নিয়মের মধ্যে আমরা এবং প্রচলিত পদ্ধতির মধ্যে আমরা এই অনাদায়ী পাওনার পরিমাণটা দেখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। সেটা হলো যে অনাদায়ী পাওনা সঞ্চিতির মধ্যে আমরা যখনই আমরা পুরাতন কোন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখব, সেই পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থেকে আমরা নতুন যে অনাদায়ী পাওনা সঞ্চিতি বের হবে সেই দুটার ব্যবধানটাই হবে নতুন পাওনা সঞ্চিতি। মনে থাকবে? কারণ হলো আমি বিপদ মোকাবেলার জন্য আমি যে পরিমাণ অর্থ আমি রেখেছিলাম সেই পরিমাণ অর্থ এবং আমার নতুন যে অর্থ, এটার পার্থক্যটাই হবে নতুন। ঠিক আছে, তো আমরা এই পর্যায়ে একটি হিসাব রক্ষণ পদ্ধতি আমরা কিভাবে এটা সমাধান করব সেই বিষয়ে আমরা আলোকপাত করব। কেমন? তোমরা প্রিয় শিক্ষার্থী, আমি এখানে একটা ম্যাথ লিখবো, সেই ম্যাথটার মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব, কিভাবে আমরা সেটা করব। মেঘলা লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো। কেমন? নিচে দেওয়া হলো। ধরো 2014 সালের জানুয়ারি 1, 2014 সালের জানুয়ারি 1 তাদের সন্দেহজনক পাওনা সঞ্চিতি 8,000 টাকা। কেমন? আচ্ছা, অনাদায়ী পাওনা অবলোপন করা হলো 6,000 টাকা। কেমন? আশা করি তোমরা লেখাটা দেখতে পাচ্ছ। অনাদায়ী পাওনা অবলোপন করা হলো 6,000 টাকা। ওকে, এ পর্যায়ে ডিসেম্বর 31 তোমরা দেখো, ডিসেম্বর 31 দেওয়া আছে প্রাপ্য হিসাবের পরিমাণ, 1,86,000 টাকা। বলছে প্রাপ্য হিসাবের উপর 5% সঞ্চিতি ধরো। ওকে, তো আমাদের এই যে অঙ্কটা আমরা দুইভাবে তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো। তোমরা যারা, একটা হলো প্রচলিত পদ্ধতি, আর একটা হলো আধুনিক পদ্ধতি। কেমন? একটা হলো প্রচলিত পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। দেখো, প্রচলিত পদ্ধতির মধ্যে আমাদের এখানে দেওয়া আছে যে অনাদায়ী পাওনা দেওয়া আছে, অনাদায়ী পাওনা 6,000। কেমন? দেওয়া আছে অনাদায়ী পাওনা 6,000 যোগ
নতুন অনাদায়ী সঞ্চিতি, নতুন অনাদায়ী সঞ্চিতি দেওয়া আছে। কিভাবে আমরা সেটা বের করব দেখো, যেমন আমাদের এখানে দেওয়া আছে তোমার প্রাপ্য হিসাব দেওয়া আছে 1,86,000, 1,86,000 মাইনাস 6,000 কেমন গুণন 5%। তাহলে 1,80,000-এর 5% হলো 9,000 টাকা, ঠিক আছে। তাহলে 9,000, তাহলে মোট আমার এখানে হলো কত 15,000। 15,000 বাদ পুরাতন অনাদায়ী সঞ্চিতি আমার এখানে দেওয়া আছে কত 8,000। তার মানে আমার এখানে যে জিনিসটা বেরোবে হলো 7,000 টাকা আমার হলো যে বের হবে। এটা হলো যে আমরা কি করব, এটাকে দেখো, এটাকে আমরা এই টাকাকে আমরা নর্মালি লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে আমরা বসাবো। দেখো একটা জিনিস লক্ষ্য করো তোমরা, প্রশ্নটা আমি কি করলাম এই বিষয়টা দেখো। আমার এখানে অনাদায়ী পাওনা, আমি 6,000 টাকা আমার অনাদায়ী পাওনা রয়ে গেছে, আমি এই পরিমাণ টাকা পাইনি, কেমন। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই 6,000 টাকা আমি পাইনি, কিন্তু এই 6,000 টাকার বিপরীতে আমি কত টাকা রাখলাম, 6,000 টাকার বিপরীতে আমি রাখলাম হলো 8,000 টাকা, কেমন। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আবারও বলছি, মনোযোগ দিয়ে দেখো। ধরো এই যে পুরাতন যে সঞ্চিতিটা অঙ্কের মধ্যে যে দেওয়া আছে যে 8,000 টাকা, এই 8,000 টাকা হলো যে মেঘলা লিমিটেড মনে করে যে তারা যদি তাদের যে দেনাদার আছে সেই দেনাদার থেকে যদি তারা টাকাটা না পায়, সেই জন্য তারা 8,000 টাকা সঞ্চিতি রেখেছে। আমরা অনেকভাবে অঙ্কটা করতে পারি। সে 8,000 টাকা সে সঞ্চিতি রেখেছে কত 8,000 টাকা, কেমন 8,000 টাকা সে রেখেছে। তো আসলে সে এই 8,000 টাকা থেকে সে কত টাকা পায়নি, সে পায়নি হলো 6,000 টাকা। দেখো, তাহলে সে এই 8,000 টাকা দিয়ে 8,000 টাকা থেকে 6,000 টাকা দিয়ে সে যে টাকাটা পায়নি সেটা সে কভার দিতে পারবে, থাকবে কত 2,000 টাকা। দেখো লক্ষ্য করো, 2,000 টাকা আরো থেকে যাচ্ছে, মানে সে 8,000 টাকা সংগ্রহ করে রাখছে, তার খরচ হলো মাত্র কত 6,000 টাকা। তাহলে অলরেডি তার কাছে আরো 2,000 টাকা রয়ে গেছে। সে এবার নতুন করে তার, দেখো লক্ষ্য করো, সেই বছর নতুন করে তার নতুন অনাদায়ী পাওনা হলো কত 9,000, তাহলে তার হলো কত 7,000। দেখো কেন 7,000 হলো, তার মানে সে তার যে ব্যয়টা এখানে যে 9,000 টাকা হলো, এই 9,000 টাকা যে তার ব্যয় হলো, এই 9,000 টাকা যে নতুন করে সে ধরলো, কিন্তু অলরেডি তার কাছে তো আগেরই 2,000 টাকা রয়ে গেছে। তাহলে তার আর নতুন করে কত লাগবে, নতুন করে তার আরো 7,000 টাকা লাগবে। এইটা হলো তার খরচ, কেমন। তো আমরা লক্ষ্য করব যে আমাদের নতুন যে হিসাবটা, সেই হিসাবটা আমাদের কত, এটা না, আমাদের এটা জাবেদা। আমরা জাবেদা দিব কোনটার এখানে, তাই না, আমরা কোনটার জন্য জাবেদা দিব মনে রাখবা। আমরা এখানে জাবেদা দিব এই 9,000 টাকা জাবেদা দিব। জাবেদাটা হবে অনাদায়ী পাওনা খরচ ডেবিট 9,000, সন্দেহজনক পাওনা সঞ্চিতি ক্রেডিট কত 9,000 টাকা, কেমন। এটা আমরা জাবেদা দিব, ঠিক আছে। পরবর্তীতে আমরা সেটাকে আরো অন্যভাবে অ্যাডজাস্ট করে নিব। এই পর্যায়ে আমরা দেখব আধুনিকভাবে সেটা কিভাবে করে। তোমরা দেখো এখানে আধুনিক নিয়মে যেটা করে সেটা হলো পুরাতন বা প্রারম্ভিক সন্দেহজনক পাওনা সঞ্চিতি কেমন, সঞ্চিতি হলো তোমার 8,000। দেখো খেয়াল করো, 8,000 বাদ অনাদায়ী পাওনা হলো 6,000। দেখো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে এই জিনিসটাই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সন্দেহ করে রেখেছি 8,000, কিন্তু আমি পাইনি হলো 6,000। তাহলে আমার কাছে এখনো কত 2,000 টাকা রয়ে যাবে। এই 2,000 টাকা এখন আমার কাছে রয়ে যাবে, কেমন। আচ্ছা, 2,000 টাকা আমার কাছে
রয়ে গেল। দেখো এই 2000 টাকা আমার কাছে রয়ে গেল। ওকে, আচ্ছা, এটা রয়ে গেল। এবার ধরো আমি নতুন সন্দেহজনক সঞ্চিতি, নতুন সন্দেহজনক সঞ্চিতি, নতুন সন্দেহজনক সঞ্চিতি হলো, নতুন সন্দেহজনক সঞ্চিতি হলো কত? 9000। কিভাবে 9000 আসলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও। সেটা হলো 1,86,000 মাইনাস 6000 গুণন 5%। হ্যাঁ, এটা হলো 9000। এটা 9000 টাকা আসলো। বাদ পুরাতন সঞ্চিতি, বাদ পুরাতন সঞ্চিতি 2000, কত? তাহলে 7000। তোমরা লক্ষ্য করো এখানেও 7000, আবার এখানেও 7000। তার মানে আধুনিক নিয়মে যেটা বলছে যে তুমি যেই পরিমাণ টাকা সন্দেহজনকভাবে রাখবা, যে পরিমাণ টাকা সন্দেহজনকভাবে রাখবা, তোমরা লক্ষ্য করো 8000 টাকা সে সন্দেহজনকভাবে রেখেছে, সে পায়নি হলো 6000 টাকা, তাহলে তার কাছে আরও 2000 টাকা রয়ে গেছে। অর্থাৎ আমি একটা খরচের জন্য 10,000 টাকা রাখলাম, সেই 10,000 টাকা রাখার ফলে আমি যদি 10,000 টাকা রাখি, এই 10,000 টাকা রাখলে আমার যা খরচ হবে বাকিটা তো আমার কাছে থেকে যাবে। তার মানে প্রতিষ্ঠান, এটা 2014 সাল, তার মানে 2013 সালে 8,000 টাকা সন্দেহ করে রাখছিল, কিন্তু তাদের পাবে না, কিন্তু পায়নি হলো 6,000। তার মানে আরও 2,000 টাকা তার কাছে রয়ে গেছে। অর্থাৎ কেন? সে 8,000 রেখেছিল, এখন তার কাছে আরও 6,000 টাকা পায়নি, তাহলে 2,000 রয়ে গেছে। তাহলে প্রশ্ন হলো এটা কি করলাম? তবে নতুন যদি সন্দেহ হয় যে হ্যাঁ আমি এবছর আবার রাখবো, যে আমি আমার যাদের কাছে টাকা পাবো না তাদের কাছ থেকে আমি 9,000 টাকা রাখলাম, কিন্তু পুরাতন তো আমার কাছে এখানকার যে ব্যালেন্সটা সেটা তো অলরেডি রয়ে গেল 2,000, তাহলে আমার আর কত হবে? আমার আর হবে এই অনাদায়ী খরচ হবে, অনাদায়ী পাওনা হবে 7,000। কেমন? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অনেক সময় তোমরা দেখবা যে এই বিষয়গুলা কখনো কখনো অনাদায়ী পান, আচ্ছা যদি এমন হয় যে এটার থেকে এটা বেশি হতে পারে, এটার থেকে এটা তো কম, এটা বেশি হতে পারে, তাহলে কি হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে বিষয়টা এখানে বারবার ফোকাস করছি সেই বিষয়টা হলো যে তোমরা একটু এখানে লক্ষ্য করো, সেটা হলো যে সন্দেহজনক পাওনা সঞ্চিতি বিষয়টা কি, সেই বিষয়টা তোমাদেরকে আমি আলোকপাত করেছি। সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে সন্দেহজনক পাওনা সঞ্চিতি হলো যে প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রয় করে তখন সে বিক্রয়ের উপরে একটা সন্দেহজনকভাবে সঞ্চিতি ধরতে পারে, সেটাও হতে পারে। আবার যদি মনে করে যে হ্যাঁ প্রাপ্য হিসেবের উপর সে সন্দেহজনক সঞ্চিতি ধরবে, সেটাও হতে পারে। অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রি করে বা পণ্য বিক্রি করে প্রাপ্য হিসাব অথবা বিক্রয়ের উপর যে পরিমাণ সন্দেহ করে যে হ্যাঁ আমি এই পরিমাণ টাকা আর নাও পেতে পারি আমার যে যারা আমার দেনাদার আছে তাদের থেকে, তাহলে সেই জন্যই আমি যে পরিমাণ টাকা এখানে রাখবো সঞ্চিতি করে, সেটাকেই বলা হয় সন্দেহজনক সঞ্চিতি। কেমন? তো প্রশ্ন হলো তোমরা এই অঙ্কটা এখানে দেখেছো যে তাহলে সন্দেহজনক পাওনা সঞ্চিতিটা কি? অনেক সময় প্রতিষ্ঠান আগেই পাওনা সঞ্চিতি রেখে দেয়। যদি প্রতিষ্ঠান আগেই পাওনা সঞ্চিতি রাখে, দেখো সে পাওনা সঞ্চিতি রাখলো তার কত? 8,000। কেমন? 8,000, কিন্তু তার সে পায়নি হলো 6,000, তাহলে তার কাছে আরো 2,000 রয়ে গেল। এই যে 2,000 রয়ে গেল, তাহলে তার মানে কি সে সিস্টেমটা হলো সে যখন অনাদায়ী পাওনা ধরবে সে প্রতি বছরেই সে রেগুলারলি সে ধরতে থাকবে, এটা কম্পেয়ারলি সে ধরবে। কেমন? এটা হলো নিয়ম। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা শিখব যে কিভাবে একটা অঙ্কের মাধ্যমে সেই বিষয়গুলো সমাধান করতে হয়। কেমন? তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতির যে কনসেপ্টটা আশা করি সেটা আমরা বুঝতে পেরেছি। তো এই পর্যায়ে আমরা দেখব যে অনাদায়ী পাওনা সঞ্চিতি যে জাবেদাগুলো আমাদেরকে কয় ধরনের জাবেদা আমাদেরকে করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেমন? তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। 1 নম্বরে আমরা কি করব, দেখো তেমন কোনো এখানে জটিলতা নেই। প্রথম যেটা হবে যে প্রথম যে জাবেদাটা হবে যে যদি সন্দেহজনক সৃষ্টি হয়, তাহলে প্রথম হবে অনাদায়ী পাওনা ডেবিট
অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। কেমন? এটা হলো সঞ্চিতির ক্ষেত্রে যদি নতুন সঞ্চিতি সৃষ্টি হয়, কেমন, এটা হলো 1 নাম্বার। হ্যাঁ, 2 নম্বরে আমরা কি করব, এটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। ওকে, আচ্ছা ঠিক আছে। এই পর্যায়ে আমরা তাহলে কি করব এরপরে হলো যে যদি অনাদায়ী পাওনাকে আমরা যদি বন্ধ করতে যাই তাহলে আমরা কি করব। দেখো, ধরো অনাদায়ী পাওনার এই যে এটা একটা জাবেদা দিতে হবে, সেটা হলো যে আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। অর্থাৎ মনে রাখবা, অনাদায়ী পাওনা সঞ্চিতিটা আমার উদ্বৃত্তপত্রে যাবে, কিন্তু অনাদায়ী পাওনাটা এটার মেয়াদ 1 বছর। এটা যেহেতু খরচ, এটা আমার আয় বিবরণীর মাধ্যমে, আয় বিবরণীতে আয় সারাংশের মাধ্যমে আমি সেটাকে ক্লোজ করে ফেলবো, হিসাব থেকে আউট করে দিব। কেমন? 3 নম্বরে আমরা যেটা করব সেটা হলো যে যদি আমরা দেখি যে এটা ইম্পর্টেন্ট, যে যদি অনাদায়ী পাওনা অর্থ আদায় হয়, অর্থাৎ আমি ধরে নিলাম যে আমি যাদের কাছে পণ্যটা বিক্রি করলাম তারা আমার টাকাটা দিবে না, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জাবেদা। আমি তোমাদেরকে চেষ্টা করব আগামী ক্লাস একটা অঙ্কের মাধ্যমে জিনিসগুলোকে ক্লিয়ারলি বুঝিয়ে দিতে। সেটা হবে যে আমরা 2টো জাবেদা এখানে আমরা দিব। সেই 2টো জাবেদার মধ্যে প্রথমটা হলো যে একটা দিব যে অনাদায়ী পাওনা সঞ্চিতি। প্রথমে যখন আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি অবলোকন করতে যাই, যেমন এখানে তো আমরা যদি পাওনা অর্থ আদায় হয় সে অবলোকন করি, তাহলে অবলোকন করলে আমরা কি করব, এটা আদায় না, আমরা অনাদায়ী পাওনা যদি অবলোকন করি তাহলে প্রথম আমরা অবলোকন বলি, অবলোকন করা হয়। হ্যাঁ, তাহলে আমরা কি করব, সন্দেহজনক অথবা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কেমন? যদি আমি অনাদায়ী পাওনাটাকে অবলোকন করি, মানে আমি আর যদি টাকাটা একেবারেই না পাই। হ্যাঁ, এবার আমরা যেটা দেখব যে অবলোকনকৃত অনাদায়ী পাওনা সঞ্চিতি আদায়। যদি অবলোকনকৃত অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কোনোভাবে আদায় হয়, কেমন, তাহলে আমরা কি করব। দেখো, আমরা এখানে যে কাজটা করব সেটা হলো যে আমাদের আবার আরেকটা ইম্পর্টেন্ট কাজ করতে হবে। সেটা হলো যে আমরা যখনই অনাদায়ী পাওনাটাকে আমরা দেখো এখানে যখন আমরা অবলোকনটা করে ফেললাম, আমি এটাকে ডেবিট করে ফেললাম, আমি প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলাম। তো যখনই আবার অনাদায়ী পাওনা আদায় হয় আমাকে 2টো জাবেদা দিতে হবে। খেয়াল করো, এটা যদি অনাদায়ী পাওনা আদায় হয় আমাকে 2টো জাবেদা দিতে হবে, অর্থাৎ এই জাবেদাটাকে আমার এখানে নিয়ে যেতে হবে। কতে আমি দিব যে প্রাপ্য হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এরপর আমি যে কাজটা করব সেটা হলো আমি তো এটাকে ক্লোজ করে ফেললাম, তোমাদের আগামী ক্লাসে আমি বুঝিয়ে দিব জিনিসটা। এবার আমি যদি এই টাকাটা যদি পেয়ে যাই তাহলে কি করব, তাহলে নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। মনে রাখবা আমাদের এখানে মেইনলি যে জাবেদাটা সেটা হলো যদি নতুন অনাদায়ী পাওনা সৃষ্টি হয় তাহলে আমি এই জাবেদা দিব। তারপরে অনাদায়ী পাওনাকে অনাদায়ী পাওনা বন্ধ করার জন্য, আর এটা তো আমি লিখলামই অবলোকন করার জন্য। আর অবলোকনকৃত অনাদায়ী পাওনা যদি আদায় হয় তাহলে আমরা 2টো জাবেদা দিব। তো আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
আশা করি সবাই বুঝতে পারবে। তোমার বারবার ভিডিওটা দেখতে হবে, ক্লাসটা যেহেতু সেখানে থাকবে, যদি তোমরা দেখো তাহলে তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারবা। বারবার না দেখলে তোমরা বুঝতে পারবে না। আরেকটা বিষয় বলে রাখি যে পরবর্তী ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, দেখলে আমি সেখানে একটা অঙ্কের মাধ্যমে, এই যে আমি আজকে 4টা জাবেদা এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি সেটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবা। কেমন? সবাই ভালো থাকবা, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করি। এখানে শেষ করছি। খোদা হাফেজ।